বেড়ে প্রায় ৯.৫% উন্নীত। ৩ মাসের জ্বালানি মজুত সহ ১২ দফা সুপারিশ বিশেষ কমিটির, সংসদে জ্বালানি মন্ত্রী। আধিপত্য চোরাচালান চাঁদাবাজি ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা, আরসা আরএসও বিরুদ্ধে গোলাগুলি, খুন, আতঙ্কে বাসিন্দা ও এনজিও কর্মীরা। কুষ্টিয়ায় ৭ লাখ মানুষের জন্য নেই ফায়ার সার্ভিস, অগ্নিকাণ্ডে নিঃস্ব স্থানীয়রা। কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিতে, স্টেশন নির্মাণের আশ্বাস কর্তৃপক্ষের। এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প, ফিলিপাইনে ৭.৮ মাত্রার। এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। দেশে সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতির হার চলতি বছরের গেল মে মাসে বেড়ে ৯.৪২% পৌঁছেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৬ সালের এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯.০৪%। এছাড়া ২০২৫ সালের মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯.০৫%। সে তুলনায় চলতি বছরের মে মাসের হার বেশি। বিবিএস এর তথ্য অনুযায়ী মে মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৯.০৬% দাঁড়িয়েছে, যা এপ্রিল মাসে ছিল ৮.৩৯%। একই সময় খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯.৭১% হয়েছে, যা এপ্রিল মাসে ছিল ৯.৫৭%। জ্বালানি তেলের মজুত ৩ মাস বাড়ানোর পাশাপাশি আমদানির উৎস বহুমুখীকরণ নিশ্চিত সহ ১২ দফা সুপারিশ করেছে জ্বালানি সংকট মোকাবেলায় গঠিত বিশেষ সংসদীয় কমিটি। রোববার সংসদের বাজেট অধিবেশনে এই সুপারিশ প্রতিবেদন পেশ করেন বিশেষ কমিটির সভাপতি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় পর্যাপ্ত গ্যাস সরবরাহ হলে যমুনা সার কারখানা পূর্ণ সক্ষমতায় চালু করা হবে বলে জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আরও জানাচ্ছেন বিজন কুমার। দেশের বর্তমান অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জের অন্যতম একটি খাত হল বিদ্যুৎ জ্বালানি। জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে এই খাতকে ঘিরে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় সময় সময় শোনা যাচ্ছে লোডশেডিং এর অভিযোগ। এমন বাস্তবতা উল্লেখ করে ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রশ্ন তোলেন সদস্যরা। এ সময় সংসদ সদস্যরা বলেন, খুলনায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র থাকলেও স্থানীয়রা লোডশেডিং এ ভোগান্তি পোহাচ্ছে। বগুড়ার চরাঞ্চলে বিদ্যুৎ সংযোগ নিয়েও প্রশ্ন করেন তারা। বর্তমান তীব্র দাবদাহের কারণে দেশ জুড়িয়া বিদ্যুতের চরম ঘাটতি ও লোডশেডিং দেখা দিয়েছে। লোডশেডিং এর কারণে সেখানে ব্যবসা, বাণিজ্য এবং শিল্প উৎপাদন কেন্দ্রে যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি থেকে উত্তরণের জন্য কোন ধরনের পরিকল্পনা আছে কিনা। পার্বত্য অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কার্যকর ব্যবস্থা নিতেও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সংসদ সদস্যরা। পার্বত্য এলাকায় বিদ্যুৎ সংযোগ টেম্পোরারি দেখানোর জন্য যে আমরা সব এলাকায় সম্পূর্ণ বিদ্যুতায়ন করেছি। জবাবে বিদ্যুৎ মন্ত্রী বলেন, দেশে গ্যাসের সংকট থাকলেও বিদ্যুৎ সংকট নেই। এ সময় খুলনা সহ সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সবগুলো বিদ্যুৎ কেন্দ্র সচল করার কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। আমাদের বিদ্যুতের ঘাটতি নাই, যে লোডশেডিং এর ডেফিনিশনটা একটু পরিবর্তন করতে হবে। খুলনার জন্য 2টা পাওয়ার স্টেশন তৈরি করা হয়েছে রূপসাতে, সেই 2টা পাওয়ার স্টেশন চলছে না গ্যাসের অভাবে। ভোলার থেকে গ্যাস এনে ওই 2টা বিদ্যুৎ কেন্দ্র চালু করব। পাশাপাশি দুর্গম পার্বত্য এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের আশ্বাসও দেন মন্ত্রী। দুর্গম এলাকায় বিদ্যুতায়ন করার জন্য সোলার এনার্জির দিকে আমরা দৃষ্টিপাত করেছি। এ সময় জ্বালানি তেলের মজুদ 3 মাস করার পাশাপাশি আমদানির উৎস বহুমুখীকরণ নিশ্চিত সহ সংকট মোকাবিলায় গঠিত বিশেষ সংসদীয় কমিটির 12 দফা সুপারিশ সম্বলিত প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন জ্বালানি মন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদে সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করিলাম। এদিকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ হলে যমুনা সার কারখানা পূর্ণ সক্ষমতায় চালু করা হবে বলে সংসদে জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গ্যাস প্রাপ্তি সাপেক্ষে এটি চালু করা যেতে পারে, যেটি ন্যাশনাল গ্রিড আছে সেটি থেকে। আর শুধু ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলির জন্য একটা ডেডিকেটেড নেটওয়ার্ক তৈরির জন্য আমাদের একটি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংসদে জানান, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে কেউ জনবিরোধী কাজ বা প্রচারণায় লিপ্ত থাকলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক হোক আর আমাদের পলিটিশিয়ান, বিজনেসম্যান, চাকরিজীবী, আইনের ঊর্ধ্বে তো কেউই না।
কাজেই কেউ যদি আইনের বিপক্ষে কাজ করে সে তার বিরুদ্ধে নিশ্চয়ই প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন রায় দেন। বিচারক তার পর্যবেক্ষণে বলেন, 2 আসামির অপরাধ সংশোধনযোগ্য নয়। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আদালত প্রশ্নবিদ্ধ হবে। ইমদাদুল হক খানের প্রতিবেদন। নিষ্পাপ হাসি, বুক ভরা স্বপ্ন, কিন্তু এখন সবই শেষ। শিশু রামিসার হাতে থাকার কথা ছিল রঙিন পেন্সিল আর রূপকথার বই। এর বদলে নির্মম হিংস্রতা কেড়ে নেয় তার ছোট্ট প্রাণ। ধর্ষণের শিকার হয় অবশ শিশু। রায় ঘোষণার আগে আলোচিত এ মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে হাজির করে পুলিশ। কড়া নিরাপত্তায় নেওয়া হয় এজলাসে। জনাকীর্ণ আদালতে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করা এ মামলার রায় পড়া শুরু করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। প্রায় 1.25 ঘন্টার এ রায়ে রামিসাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে সোহেল রানার 5 লাখ টাকা জরিমানা ও স্বপ্নাকে 2 লাখ টাকা জরিমানা করেন আদালত। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন, এটি অমানবিক অপরাধ। উপযুক্ত শাস্তি না হলে আদালত ব্যর্থ হবে। ধর্ষণ শুধু পরিবার নয়, পুরো সমাজকে ব্যথিত করে। এ অপরাধ সংশোধনের যোগ্য নয়। এদের কাছে শিশুরা নিরাপদ নয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। আদালত 2 আসামিকে ফাঁসি দিয়েছেন, তা কার্যকর করে নজির স্থাপন করতে হবে। যে অপরাধ সে করেছে সেই জন্য তাকে আদালত সর্বোচ্চ শাস্তি, তাকে মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেছেন। নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। সেটা আমাদের দেশের যে শিশুরা আছে তাদেরও যে একটা বিষয় এখানে আমাদের এই হত্যার মধ্যে দিয়ে, ধর্ষণের মধ্যে দিয়ে দেশের নিরাপদ নয়। অতএব এটাও একটা বিষয় এবং এই বিচারের মধ্য দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে দেশের মানুষের মনে যেরকম মানুষের মধ্যে একটা আশা সঞ্চার করা এবং আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে যেন আগামী দিন রক্ষা করা যায় এবং ধরনের ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসাবে, শাস্তি হিসাবে পরিগণিত হবে। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মুসা কালিমুল্লাহ বলেন, আসামি নিজেই দোষ স্বীকার করেছেন, কাজেই তিনি অপরাধী। রায়ে ন্যায় বিচার হয়েছে। এই আসামি সোহেল রানা নিজেকে দোষী দাবি করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন। যেহেতু এই আসামি আদালতের নিকট 164 দ্বারা জবানবন্দিও দিয়েছিল এবং মাননীয় বিচারিক আদালতের নিকটও সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে, সেহেতু এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয় নেই। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নেই, তার মানে সে অপরাধী। যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। রামিসার প্রতি নৃশংসতা শুধু একটি পরিবারের স্বপ্নভঙ্গ নয়, চেনা সমাজের বুকে এক বিশাল ক্ষত। ঘটনার 20 দিনের মধ্যে ট্রাইব্যুনালের এই রায় ঘোষণা দেশের বিচার ব্যবস্থায় নজির হয়ে থাকবে। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। রামিসা ধর্ষণ হত্যা মামলা সহ নারী ও শিশু বিষয়ক মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য আগামী রোববার থেকে প্রধান বিচারপতি হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এদিকে রামিসা হত্যা মামলার রায়কে বিচারিক ও পুলিশের তদন্তের ইতিহাসে ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চৌধুরী। আর 3 মাসের মধ্যে এই রায় কার্যকর সম্ভব বলে জানিয়েছেন আইনমন্ত্রী। শিশু রামিসার হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। সেই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তিনি। এদিকে আলোচিত এই রায়কে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তাদের মতে এ রায় শিশু নির্যাতন ও হত্যার মতো নৃশংস অপরাধের বিরুদ্ধে একটি শক্ত বার্তা হিসেবে কাজ করবে।
রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় শোকজের জবাব দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও 48 ঘন্টা সময় দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ের মধ্যে শিশুদের মৃত্যুর ঘটনায় 1982 অধ্যাদেশ লঙ্ঘনের দায়ে কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে সময় বাড়ানোর বিষয়ে জানানো হয়েছে। অধিদপ্তরের পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল হাসানের সই করা ওই চিঠিতে বলা হয়, শোকজের জবাবের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে জবাব প্রদানের সময়সীমা মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত বর্ধিত করা হলো। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের বাড়ছে অস্থিরতা। আধিপত্য বিস্তার, মাদক চোরাচালান ও চাঁদাবাজিকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরএসও এর বিরুদ্ধে প্রায় ঘটছে গোলাগুলি ও খুনাখুনি। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে রোহিঙ্গা এবং সেখানে কর্মরত দেশি বিদেশি এনজিও কর্মীরা। আফসার কবির আকাশের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। উখিয়া ও টেকনাফের 32টি ক্যাম্পে কয়েক মাস তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করলেও সম্প্রতি পুরনো দ্বন্দ্ব আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক সংঘাত ও হত্যাকাণ্ডে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন চরম উদ্বেগজনক। সচেতন মহলের মতে মাদক, অস্ত্র কারবার, চোরাচালান, মানব পাচার ও অপহরণের মতো অপরাধের নিয়ন্ত্রণ নিতেই এই গোষ্ঠীগুলো মেতে উঠেছে রক্তক্ষয়ী সংঘর্ষে। ফলে সাধারণ বাসিন্দাদের মধ্যে দিন দিন বাড়ছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। ক্যাম্পত মাঝে হনায়কান ঘটনা হলে আর রোহিঙ্গা মানুষ সকল বেশি ডরত থাকে, চিন্তাত থাকে। হইনিবারিব দেখি বিশেষ করে হনিকের গরম মার হনিকে থাকি পারিব দিয়ান হইনিবারিব এন্দিলা বেগুন অশান্তিতে আছে। গরম মাঝে গুঞ্জালে ডরল্লা বলি গুঞ্জানি হইতাম। ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত বাহিনীকে আরও কঠোর হওয়ার তাগিদ দেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আইনশৃঙ্খলা বাহিনী এখানে দায়িত্ব পালন করছে, তাদের আরো কঠোর ভূমিকা এবং যারা সন্ত্রাসী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনলে এ ধরনের খুন খারাপি রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে বন্ধ হবে। অপরাধ এবং অপরাধীদের দমনে কাজ চলছে বলে জানায় ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী। আমরা এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নিচ্ছি না, এটা আমরা সিরিয়াসলি নিচ্ছি এবং এই হত্যাকাণ্ড যেহেতু সংঘটিত হয়েছে, মামলা হয়েছে এই সংক্রান্তে, মামলা তদন্তাধীন। এই মামলার সাথে বা এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক, যে গোষ্ঠী জড়িত থাকুক বা কোনো সংগঠন যদি জড়িত থাকে, আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এখনই সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কুষ্টিয়ার দৌলতপুরে 7 লাখ মানুষের জন্য নেই ফায়ার সার্ভিস স্টেশন। ফলে প্রতিনিয়ত অগ্নিকাণ্ডে নিঃস্ব হচ্ছেন স্থানীয়রা। এতে এখানকার কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ঝুঁকির মুখে। তবে শিগগিরই স্টেশন নির্মাণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মনজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। 469 বর্গ কিলোমিটার আয়তনের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা। 47 কিলোমিটার সীমান্ত ঘেরা এই জনপদে বাস করে 7 লাখেরও বেশি মানুষ। দিন দিন বাড়ছে মিল কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু জানমালের নিরাপত্তায় নেই ফায়ার স্টেশন। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় এখানকার মানুষ ও ব্যবসায়ীদের স্বপ্ন। আগুন নেভাতে ভেড়ামারা ও মিরপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই শেষ হয়ে যায় সব। পুড়ে মরে গবাদি পশু, ঝরে তাজা প্রাণ। ফায়ার সার্ভিসের খুবই দরকার। অনেক সময় দেখা যায় অগ্নিকাণ্ড ঘটে, ওই এদিকে পুড়ে শেষ হয়ে যায়, তখনকার ফায়ার সার্ভিস এখানে আসি পৌঁছায়। দুঃখের বিষয় এইটাই যে ফায়ার সার্ভিস আস্তে আস্তেই আমাদের দুর্ঘটনাটা আরো বড় আকার, মহামারী আকার ধারণ করে। সংশ্লিষ্টরা বলছেন, স্টেশন নির্মাণের জন্য নির্ধারিত জায়গায় একটি পুকুর রয়েছে। গণপূর্তের সার্ভে শেষ হলেও পুকুর ভরাটের বাজেট না পাওয়ায় আটকে আছে কাজ। 22 সালের এই জমিটা বরাদ্দ করার পরেও আমরা দেখছি না পুকুরটা ভরাটও হচ্ছে না এবং ফায়ার সার্ভিসও হচ্ছে না। আমরা দৌলতপুরবাসী খুব দ্রুত সময়ের মধ্যে একটা ফায়ার স্টেশন চাই। কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, দৌলতপুর ফায়ার সার্ভিস স্টেশনের জন্য নিয়োগপ্রাপ্তরা বর্তমানে কুষ্টিয়া স্টেশনে দায়িত্ব পালন করছেন। বাজেট বরাদ্দ পেলেই নির্মাণ কাজ শুরু করা যাবে। স্থানীয় গণপূর্ত বিভাগ কর্তৃক এটা ডিজিটাল সার্ভে সম্পন্ন করা হয়েছে। এই এরিয়ার মধ্যে একটা বড় পুকুর আছে, এই পুকুর ভরাট করা প্রয়োজন। এটার বাজেটের বিষয়ে কিছুদিন আগে
জুম মিটিংয়ে মহাপরিচালক মহোদয় কথা বলেছেন, হয়তো অতি শীঘ্রই আমরা এই বাজেটটা পেয়ে যাব। জমি সংক্রান্ত জটিলতা শেষ হয়েছে জানিয়ে দ্রুত অর্থ বরাদ্দের ব্যবস্থা করে কাজ শুরু করা হবে বলে জানান কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য। যাতে ফায়ার সার্ভিসটা পূর্ণাঙ্গভাবে রূপ নেয় তার জন্য আমি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে যাতে দ্রুত ফায়ার সার্ভিস এখানে চালু। আশ্বাসের বৃত্ত থেকে বেরিয়ে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার রাত 11:30টার পর এই ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.3। উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানের পুনাখা শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। মাটির গভীরে হওয়া এই কম্পনের ফলে ভুটান ছাড়াও বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল ও চীনেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের অদূরে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। এই শক্তিশালী ভূমিকম্পের পর এশিয়ার বিভিন্ন দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের তথ্যানুযায়ী ফিলিপাইনের উপকূলীয় এলাকায় 3 মিটার পর্যন্ত উঁচু সুনামির ঢেউ আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু অংশে 1 মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে এই ভূমিকম্পের ফলে যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলগুলোতে কোনো ঝুঁকির আশঙ্কা নেই। মেহেরপুর জেলায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আঙুর চাষ। আধুনিক পদ্ধতি ও সঠিক পরিচর্যায় মিলছে ভালো ফলন। এতে আশাবাদী হয়ে উঠছেন স্থানীয় কৃষকরা। কৃষি বিভাগের সহযোগিতা পেলে আঙুর চাষে বিপ্লব ঘটবে বলে আশা চাষিদের। আর কৃষকদের সহযোগিতা করছে কৃষি বিভাগ। ফারুক আহমেদের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। সবজির জেলা মেহেরপুরের মাঠে এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিদেশি ফল আঙ্গুর। ভালো ফলন হওয়ায় যা সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। সঠিক পরিকল্পনা ও সরকারি সহায়তা পেলে এই অঞ্চল আঙ্গুর উৎপাদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে পারে। স্থানীয় বাজারে দেশি আঙ্গুরের চাহিদা বেশি। কৃষি বিভাগের পরামর্শ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকায় আঙ্গুরের গুণগত মানও ভালো। পরীক্ষামূলকভাবে আমাদের এখানে আবাদ শুরু করেছিল আজ থেকে প্রায় 2 বছর আগে। তো উনি কাঙ্ক্ষিত ফলন পাওয়ায় এখানকার অনেক চাষি এটা করতে বেশ আগ্রহী হয়ে উঠছে। ওনার দেখা থেকে আমরা উৎসাহী হয়ে এই চাষটা করার চিন্তা ভাবনা করতেছি। সরকার দিক সহযোগিতা করে তাহলে আমরা এই আঙ্গুর চাষটা করতে পারি। মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সেগুলো পরিদর্শন করছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। রোগ পোকামাকড়গুলো আমরা নজরে রেখেছি। আমরা আশা করছি আমাদের এই আবহাওয়া অনুকূল আবহাওয়াতে আমাদের আরো বেশ কয়েকজন উদ্যোক্তা তৈরি হবেন এবং এই আঙ্গুর সেক্টরে যদি আমাদের যুক্ত হয় তাহলে আমরা বিদেশি ফল অভিযোজনে আরো এক ধাপ এগিয়ে যাব। মেহেরপুরের কৃষক ও তরুণ উদ্যোক্তারা পরীক্ষামূলক চাষের সফলতা পেয়ে চলতি বছর জেলায় 18 বিঘা জমিতে আঙ্গুর চাষ করেন। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। রাঙামাটির লংগদু উপজেলায় ভূমি অধিগ্রহণের নামে জমি দখল এবং ক্ষতিপূরণ প্রদান না করার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায় দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী স্মারক গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামাল উসাই। সারা দেশের ন্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি ঘোষণা করে মানববন্ধন করেছে। 6 দফা দাবি নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছেন। সিরাজগঞ্জ বগুড়া রেলপথে সিরাজগঞ্জ পৌর এলাকায় রায়পুরের জংশন স্টেশন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বগুড়ার সোনাতলায় হরিখালী খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের মনিরাজপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে কেন্দ্রীয় ঘোষিত 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছোট কুমারদিয়া সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে মহাপুরুষ গণেশ পাগলের 15তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের হিলিতে ইউএস বাংলা ডিজিটাল চক্ষু হাসপাতালের আয়োজনে চক্ষু সেবা কেন্দ্র অনুষ্ঠিত হয়েছে। যশোরের শার্শায় বিএনপির নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা ও পুলিশ কনস্টেবলকে বহিষ্কারের দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে প্রথমে পরিচালক পদে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। পরে পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক এই ক্রিকেটার। এছাড়া সহ সভাপতি হয়েছেন ফাহিম সিনহা। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে 2 মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। প্রথমে পরিচালক পদে বিপুল ভোটে জেতেন তিনি। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক এই ক্রিকেটার। অবশ্য সভাপতি নির্বাচনে ভোটের কোনো প্রয়োজন পড়েনি। তামিমই একমাত্র সভাপতি প্রার্থী ছিলেন, যে কারণে তিনি বিসিবির 18তম এবং নির্বাচিত 6ষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। আর একমাত্র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। আমি শিওর প্রত্যেকজন জার্নালিস্ট, প্রত্যেকজন যারা বিসিবিতে কাজ করেন, ডিরেক্টরস, প্লেয়ার্স, এভরিওয়ান, বাট আমি আশা করি আপনারা এটা বুঝেন যে লাস্ট 1-1.5 বছরে যা হয়েছে ওটা ঠিক ছিল না বাংলাদেশ ক্রিকেটে। আমি এখানে কাউকে দোষারোপ করবো না, কারোর দিকে আঙ্গুল দিব না, বাট যেটা হয়েছে ওটা অ্যাডমিট আমাদের করতে হবে। আর আমাদের যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে হয়, এটা আমার পক্ষে একা করা সম্ভব না। সকাল 8টা থেকে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল 4টা ভোট গ্রহণ শেষে সন্ধ্যা 6টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। ক্লাব ক্যাটাগরিতে 12টি পরিচালক পদের বিপরীতে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন 76 জন, যার মধ্যে ভোট দিয়েছেন 74 জন। নির্বাচনে ওল্ড ডিওচেস স্পোর্টস ক্লাবের কাউন্সিল হিসেবে অংশ নেয়া তামিম ইকবাল সর্বোচ্চ 73 ভোট পেয়ে পর্ষদে নিজের জায়গা নিশ্চিত করেন। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, এ পর্যায়ে প্রথমে রয়েছে প্রথম আলো শিরোনাম করেছে সৌদি সিনেমায় মুগ্ধ মনিকা, সদিচ্ছা থাকলেও কিছু ক্ষেত্রে পিছু হটার ইঙ্গিত। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন, অপরাধ দমনে জিরো টলারেন্স, সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড। সমকাল শিরোনাম করেছে আন্তর্জাতিক আইন মানতে চায় ঢাকা, সাড়া নেই দিল্লির, 5 কর্মদিবসে বিচার স্বামী স্ত্রীর মৃত্যুদণ্ড। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে বিনিয়োগ স্থবিরতায় কর্মসংস্থানে খরা, সোহেল স্বপ্নার ফাঁসি। যুগান্তর শিরোনাম করেছে দ্রুত বিচারে নতুন মাইল ফলক, ইয়াসিনের জামিন ঠেকান প্রধান বিচারপতি হাসান। আমার দেশ শিরোনাম করেছে মাত্র 6 কার্যদিবসে রামিসা হত্যার রায়, দিল্লিতে আজ বিএসএফ এর মুখোমুখি হচ্ছে বিজিবি। এ ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মূল্যস্ফীতি বেড়ে প্রায় 9.5% উন্নীত, 3 মাসের জ্বালানি মজুদ সহ 12 দফা সুপারিশ বিশেষ কমিটির, সংসদে জ্বালানি মন্ত্রী। আধিপত্য চোরাচালান চাঁদাবাজি ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা, আরসা আরএসও বিরুদ্ধে গোলাগুলি খুন, আতঙ্কে বাসিন্দা ও এনজিও কর্মীরা। কুষ্টিয়ায় 7 লাখ মানুষের জন্য নেই ফায়ার সার্ভিস, অগ্নিকাণ্ডে নিঃস্ব স্থানীয়রা, কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিতে, স্টেশন নির্মাণের আশ্বাস কর্তৃপক্ষের।
এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে 5.3 মাত্রার ভূমিকম্প, ফিলিপাইনে 7.8 মাত্রার। এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।